প্রেক্ষাপটে আমিও আমার বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতি হাজারে 39 জন মা এবং 30 জন নবজাতক নিহত। তথ্যসূত্রে চ্যাটজিপিটি। এবং কিভাবে এই মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব সেই কারণ উত্তোলনের জন্যই আজকে আমাদের বিতর্ক। এবং ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে কেবল গণসচেতনতা সৃষ্টির মাধ্যমেই মা ও নবজাতকের মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব। প্রতিপক্ষ লক্ষ্য করুন, গণসচেতনতা হলো সমাজের একতা, প্রচুরতা ও সমস্যা সমাধানের ক্ষেত্রে একটি গুণ। নবজাতক হলো কোনো শিশু জন্মের পর্যায়ের অবস্থা যা শুধুমাত্র 28 দিনের জন্য বিবেচ্য। মৃত্যুর হলো মানুষের মৃত্যু বোঝার জন্য একটি পরিসংখ্যান। প্রতিপক্ষ লক্ষ্য করুন, ইউনিসেফের তথ্য মতে 3টি কারণে নবজাতকের মৃত্যু ঘটে, যা সিংহভাগ মৃত্যু ঘটে ডাক্তারের পরামর্শ না নিয়ে গ্রাম্য চিকিৎসা এবং অদক্ষ কারণের মাধ্যমে প্রসব করালে, যার হার দাঁড়ায় 55%। এবং এর জলজন্ত উদাহরণ হলো ভারতের কেরালা রাজ্যে থাকা সিমরা বিবি। সিমরা বিবি যখন প্রসবের ব্যথা ওঠে তখন সে তার স্বামীকে বলে, ওগো আমায় হাসপাতালে নিয়ে যাও। কিন্তু তার স্বামী তাকে ইউটিউব দেখে প্রসব করায়, যার ফলে মা সিমরা বিবি ও তার নবজাতক সন্তান আজ দুজনেই নিহত। এবং এই ক্ষেত্রে তার স্বামী যদি আর সচেতন হতো, এই দুটি প্রাণ আজ যেত না। আর প্রথম আলোর একটি পরিসংখ্যানে বলা হয় যে ব্যুরো বিবিএস বলছে বর্তমানে বাংলাদেশে অসচেতনতার ফলে প্রতি লাখ প্রসবে 156 জন মা এবং 30 জন নবজাতক নিহত। প্রত্যেক ঘরে ঘরে যখন তৈরি হবে সচেতনতা নামক বলয়, তখন এই মৃত্যুর কমানো সম্ভব। ইউনিসেফ বাংলাদেশের তথ্য মতে নবজাতককে দিনে 8 বার ও রাতে 4 বার মাতৃ দুধ খাওয়াতে হবে এবং গর্ভকালীন সময়ে অধিক পরিমাণে পুষ্টিকর খাবার, পরিমিত বিশ্রাম এবং স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। এবং এই ক্ষেত্রেই আমরা মা ও নবজাতকের মৃত্যুর অধিকাংশ কমিয়ে আনতে পারবো। এবং এই ক্ষেত্রে দরকার সচেতনতা নামক বলয়। প্রতিপক্ষ শুধু তাই নয়, এমএমডিএসও, এমসিএইচআইভি এবং এসপিসিসির মতো স্বাস্থ্য সংস্থা যেখানে মা ও নবজাতকের মৃত্যু হার কমিয়ে আনার জন্য শুধুমাত্র গণসচেতনতার ভিত্তিক কথা বলে গেছেন, এখানে আপনারা কোন প্রেক্ষাপট নিয়ে আমাদের বিতর্ক হচ্ছেন তা আমার বোধগম্য হচ্ছে না। শুধু তাই নয়, প্রখ্যাত সামাজিক কর্মী এমানা সাইনা দেখনো মা ও নবজাতকের মৃত্যু হার কমিয়ে আনার জন্য শুধুমাত্র গণসচেতনতার ভিত্তিক কথা বলে গেছেন। এবং তাই আসুন প্রতিপক্ষ আমাদের সাথে তাল মিলিয়ে বলুন যে কেবল গণসচেতনতা সৃষ্টির মাধ্যমেই মা ও নবজাতকের মৃত্যু হার কমিয়ে আনা সম্ভব। কারণ ভুল করা দোষে কোনো কিছু নয়, বরং ভুলের উপর প্রতিষ্ঠিত হয় দোষে নিয়ম। এবং এরপর যদি আপনারা সংকুচিত বোধ করেন তাহলে তো বলতেই হয়, হে প্রভু এদের জ্ঞান দান করুন, এদেরকে ক্ষমা করুন। ধন্যবাদ সভাপতি, ধন্যবাদ সবাই। এবার এই প্রস্তাবের বিপক্ষে কুমিল্লা কালেক্টর স্কুল এর অত্যন্ত বুদ্ধিদীপ্ত বিতার্কে লায়লা নূরকে আমি তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। নিজ প্রাণকে ঝুঁকিতে রেখে আরেক প্রাণকে পৃথিবীর আলো দেখানোর নারীর নামে মা। কিছু বিশেষ পদক্ষেপের অভাবে সেই নারী নিজের প্রাণ হারানোর পাশাপাশি হারিয়ে ফেলে নিজের সন্তানের প্রাণ। আজকে আমাদের বিতর্কের বিষয় কেবল গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে মা এবং নবজাতকের মৃত্যু হার কমিয়ে আনা সম্ভব। বিপক্ষে বলছি, আমরা বলছি যে কেবল গণসচেতনতা নয়, বরং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মা এবং নবজাতকের মৃত্যু হার কমিয়ে আনা সম্ভব। আমার প্রতিপক্ষ বন্ধুরা যে সংজ্ঞান করে গিয়েছেন তার কিছু শব্দ সম্প্রসারণের দাবি রাখে। আজকে বিষয়টিকে সুস্পষ্টভাবে সংজ্ঞানের সুবিধার্থে আমরা আজকে বিষয়টিকে 4টি ভাগে ভাগ করে নিতে পারি। প্রথমত কেবল, দ্বিতীয়ত গণসচেতনতা, তৃতীয়ত মৃত্যু হার এবং সর্বশেষ নবজাতক। কেবল বলতে বোঝায় শুধুমাত্র এবং একমাত্র। গণসচেতনতা বলতে বোঝায় প্রতিটি মানুষের কোন একটি বিষয়ের প্রতি সতর্কতা। মৃত্যু হার বলতে বোঝায় প্রতি 100 মানুষের মধ্যে কতজন মানুষ মৃত্যুবরণ করেছেন তার পরিমাণকে। এবং নবজাতক হচ্ছে জন্ম থেকে 28 দিন পর্যন্ত বয়সের শিশুকে বোঝানো হয়। মাননীয় সভাপতি, আজকে আমাদেরকে দেখতে হবে যে আজকে আমাদের বিতর্কের মূল বিষয়টি কোথায়। আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে কথা বলছি যেখানে কেবল সচেতনতার মাধ্যমে মা এবং নবজাতকের মৃত্যু হার কমানো সম্ভব নয় যদি সমন্বিত প্রচেষ্টায় না থাকে। 3টি ক্ষেত্র যথা বিশেষায়িত সেবা, নিরাপত্তা এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে যখন সমন্বিত প্রচেষ্টা থাকবে তখনই আমরা মা এবং নবজাতকের মৃত্যু হার কমিয়ে আনতে পারবো। মাননীয় সভাপতি, এখন আমাদেরকে বুঝতে হবে যে সমন্বিত প্রচেষ্টা বলতে আসলে কি বোঝায়। সমন্বিত প্রচেষ্টা বলতে বোঝায় যে এখানের মধ্যে গণসচেতনতার পাশাপাশি বিভিন্ন ধরনের উদ্যোক্তা থাকবে এবং থাকবে সরকারের প্রচেষ্টা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ। বক্তব্যের পক্ষে বলার জন্য বিতার্কিক পার্থিব চক্রবর্তীকে আমি অনুরোধ করছি। যদি মা ও নবজাতকের মৃত্যু হার কমাতে চাই, প্রয়োজন কেবল গণসচেতনতাই। বিতর্ক চলছে বিষয় কেবল গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে মা ও নবজাতকের মৃত্যু হার কমিয়ে আনা সম্ভব। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষের বক্তব্য থেকে প্রচেষ্টা নামক একটি শব্দ, কিন্তু আমার জানা মতে তো বাংলা অভিধানে প্রচেষ্টা নামে কোনো শব্দই নেই। মাননীয় সভাপতি, আজ এই মহান মঞ্চে আমরা আবার বিজ্ঞ প্রতিপক্ষ সচেতনতাকে পাশ কাটিয়ে মা ও নবজাতকের মৃত্যু হ্রাস করার জন্য যে প্রকল্প গ্রহণ করেছে তা আই কার্ডসের মোমের পাখায় চেপে
উড়ে বেড়ানোর মতোই অবাস্তব হয়ে থেকে যাবে। প্রতিপক্ষ আজের মহান মঞ্চে আমরা মা ও নবজাতকের মৃত্যু রাশির মতো যে গুরুত্বপূর্ণ বিষয়টি বাস্তবায়ন করতে এখানে উপস্থিত হয়েছি, তা বাস্তবায়ন করতে হলে আমাদের অন্ধের যষ্টি গণসচেতনতা। প্রথম আলো 2024 সালের 25শে মার্চের সংবাদ প্রতিবেদন অনুসারে দেশে প্রতি হাজার জীবিত জন্মে মৃত নবজাতকের সংখ্যা 2021 সালে 18 জন, 2022 সালে 16 জন এবং 2023 সালে 20 জন, এবং প্রতি লাখ জীবিত জন্মে মাতৃমৃত্যুর সংখ্যা 2021 সালে 168 জন, 2022 সালে 153 জন এবং 2023 সালে 136 জন। মাননীয় সভাপতি, জনমিতি স্বাস্থ্য জরিপ, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো তথ্যসূত্রগুলোতে উল্লেখ করা হয়, বাংলাদেশের চেয়ে আইনের সংখ্যা কম হলেও মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কা এবং মরক্কোর মতো দেশগুলোতে বর্তমানে মা ও নবজাতকের মৃত্যু আর হ্রাস অনেকাংশে সম্ভব হয়েছে। আর এর মূলে রয়েছে জনগণের সচেতনতা। প্রতিপক্ষ বহির্বিশ্বের এমন অভাবনীয় সাফল্যে আপনারা কি সচেতনতাকে প্রশ্নবিদ্ধ করতে পারেন? অবশ্যই না। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন, চিকিৎসা বিষয়টি যদি আমাদের কাছে না থাকতো তাহলে আমরা মা ও নবজাতকের মৃত্যু আর কমাতে পারতাম না। বর্তমানে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট উন্নত, আর এই কারণে 2021 সালের 14 এপ্রিল প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশের চিকিৎসা খাতে অভূতপূর্ব উন্নয়ন হওয়া সত্ত্বেও জনগণের অসচেতনতার কারণে আজ তারা এই সেবা থেকে বঞ্চিত। মাননীয় সভাপতি, বিবিএস এর তথ্য মতে বর্তমানে দেশের 33% প্রসব হয় অদক্ষ ধাত্রী বা দায়ীদের মাধ্যমে, যারা মায়েদের প্রসবের ব্যথা উঠলে নবজাতকদের প্রসব করিয়ে ফেলেন, এবং 17% ক্ষেত্রে নবজাতকের মৃত্যু ঘটে এই কারণে। এক্ষেত্রে প্রতিপক্ষ সচেতনতার অভাব ছাড়া কোন বিষয়টিকে দায়ী করে দিয়ে যাবেন এই মহান মঞ্চে, তা আশা করি জানিয়ে দিয়ে যাবেন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ উপস্থিত সকলকে। এবার আমি বিপক্ষের বিতারকে তাবাসসুম জান্নাতকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। শিশু বলে, আমার আগমনে কত শত আয়োজন, কিন্তু মা তুমি যে আমার সর্বপ্রথম প্রয়োজন। সন্তান জন্ম নিলে মায়ের খুশির অশ্রু জানান দেয়, তুই আমার এক টুকরো আলো, কেউ যেন তোকে কেড়ে না নেয়। বিতর্ক চলছে, আজ বিতর্কের নির্ধারিত বিষয় কেবল গণসচেতনতা সৃষ্টির মাধ্যমেই মা এবং নবজাতকের মৃত্যুহার কমিয়ে আনা সম্ভব। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন মতে দেশের 157টি বিশ্ববিদ্যালয়ে 29% শিক্ষক নারী। মাননীয় সভাপতি, নারীকে এভাবে শিক্ষা প্রদান করলে ও তাদের জন্য কর্মক্ষেত্রের ব্যবস্থা করে দিলে কোনো বাবা মা তার মেয়েকে কম বয়সে বিয়ে দেবেন না। ফলে বিয়ের পর যখন নারী গর্ভবতী হবে তখন অপুষ্টিতে ভুগবে না এবং নিজের ও গর্ভের সন্তানের প্রতি যত্নশীল হবে। তাই বলছি, প্রতিপক্ষ সরকারি পদক্ষেপগুলো ছাড়া যদি না থাকতো তাহলে শুধুই গণসচেতনতা দিয়ে কি আপনি নারী শিক্ষার উন্নতি করতে পারতেন? বা বাল্যবিবাহ হওয়ার ফলে মা ও নবজাতকের যে মৃত্যু ঝুঁকি থাকতো তা কি আপনারা কমিয়ে আনতে পারতেন? আশা করি পারতেন না। মাননীয় সভাপতি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মাতৃ ও শিশু মহামারী বিদ্যা অনুমান গ্রুপ দ্বারা পরিচালিত একটি বিশ্লেষণে দেখা গেছে যে নবজাতকের মৃত্যুর প্রধান কারণগুলো সেপসিস, মেনিনজাইটিস ও নিউমোনিয়া সহ সংক্রমণের কারণে অকাল জন্ম, অন্তঃসত্ত্বা জটিলতা। অর্থাৎ প্রতিপক্ষ, আপনারা শুধুই সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই রোগে নিরাময় করতে পারবেন না, এর জন্য প্রয়োজন হবে সুচিকিৎসা। তাই বলছি, বাস্তবধর্মী সমস্যার দিকে নজর না দিয়ে আপনারা গণসচেতনতা নামক সম্ভাবনা দিয়ে মৃত্যুহার কমাতে পারবেন না। প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা এমন একটি সমাজ দেখিয়ে যাবেন যে সমাজে অন্য কোনো ধরনের প্রচেষ্টা ছাড়া শুধুই গণসচেতনতার মাধ্যমে কোনো একটি সমস্যার সমাধান করা গেছে। আমরা বলতে চাচ্ছি না যে মা ও নবজাতক মৃত্যু হ্রাসে সচেতনতার প্রয়োজন নেই, বরং এটাই বলতে চাচ্ছি কেবল গণসচেতনতা দিয়ে নয়, বরং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মা ও নবজাতকের মৃত্যুহার কমিয়ে আনা সম্ভব। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। এবার আমি পক্ষের দলনেতা আওয়াল আকন্দকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দরতর হে। হ্যাঁ মাননীয় সভাপতি, এই বাস্তবতায় বিতর্ক করছি। যখন আজকে মা ও নবজাতকের মৃত্যুর ঘটনাগুলো ঘটছে, তখন আজকে আমাদের বিতর্কের বিষয় কেবল গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে মা ও নবজাতকের মৃত্যু হার কমে না সম্ভব। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দল হয়তো ভুলে গেছেন, যুক্তিতেই মিলবে মুক্তি, আবেগ দিয়ে নয়। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, প্রতিপক্ষ বলে গেলেন সম্মিলিত উদ্যোগের কথা। প্রতিপক্ষ লক্ষ্য করুন, সম্মিলিত উদ্যোগ হচ্ছে সচেতনতার একটি হাতিয়ার মাত্র, আর হাতিয়ার কখনো নিজের সক্রিয় থেকে কাজ করতে পারে না। মাননীয় সভাপতি, আজকে তারা বলে গেলেন যে 29% নারী মৃত্যুবরণ করছে, কিন্তু আপনারা যে 29% নারী যে মৃত্যুবরণ করছে তার কোনো তথ্য সূত্র দিয়ে দিতে পারেননি, তাহলে আমরা কিভাবে বিশ্বাস করবো যে আপনাদের তথ্যটি সঠিক? বিজ্ঞ প্রতিপক্ষ, আমি দার্শনিক প্লেটোসির উক্তির সাথে মিলে বলতে চাই, আপনার সম্মিলিত প্রচেষ্টার কথা। যখন আপনার সম্মিলিত প্রচেষ্টা তখনই থাকে যখন বিষ প্রয়োজন, আর জনগণ যখন সচেতন থাকে তখন আপনার সম্মিলিত প্রয়োজন জানলা দিয়ে পালায়।
মাননীয় সভাপতি লক্ষ্য করুন সহস্রাব উন্নয়ন লক্ষ্যমাত্রা মিলেনিয়াম ডেভেলপ পয়েন্ট এর উদ্যোগে গোল এপিজি অনুসারে মাতৃমৃত্যু হার 4/3 এবং নবজাতকের মৃত্যু হার 3 কমে আনার জন্য সরকার কাজ করছে। আমার সরকার সচেতন বলেই তিনি এই সব উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্বে প্রতিদিন 830 জন মা ও নবজাতকের মৃত্যুর ঘটনাগুলো ঘটছে সম্পর্কিত প্রতিরোধযোগ্য কারণে। প্রতিপক্ষ এখানেও কি আপনার সম্মিলিত উদ্যোগ কাজ করছে? আশা করি উত্তর দিয়ে যাবেন। দ্য ল্যান্ডসেট গ্লোবাল হেলথ 2019 এক জরিপে দেখা যায় বাংলাদেশে প্রতি বছর প্রায় 6 লাখ অপরিণত নবজাতকের জন্ম হয় এবং প্রায় 17,000 নবজাতক মৃত্যুবরণ করে। প্রতিপক্ষ এখানে আপনার সম্মিলিত উদ্যোগ কোথায় কাজ করছে? আশা করি উত্তর দিয়ে যাবেন। সুতরাং এত তথ্য এবং তথ্যের মাধ্যমে প্রতিপক্ষ দল যদি তাদের অবস্থান থেকে সরে না আসেন তাহলে আপনাদের উদ্দেশ্যে এটুকুই বলবো, চক্ষু থাকিতে অন্ধ যাহার আলোকে দুনিয়ায়, সিন্ধু সেজে বিষ পায় তারা, অমৃত নাহি পায়। ধন্যবাদ মানে সভাপতি, ধন্যবাদ সবাইকে। এখন আমরা বিপক্ষের দলনেতা উম্মে সাদিয়া আলমের বক্তব্য আমরা শুনবো। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, আর এই উন্নয়নের পথে রয়েছে নানান প্রতিবন্ধকতা। এই প্রতিবন্ধকতার সমাধান কখনো একটি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সম্ভব নয়। তেমনি মা ও নবজাতকের মৃত্যু হার কমিয়ে আনা কেবল গণসচেতনতার মাধ্যমে সম্ভব নয়। গণসচেতনতা হচ্ছে এই সমস্যা সমাধানের বিভিন্ন পদক্ষেপের মধ্যে একটি মাত্র উপায়। পরিস্থিতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, 1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল ঠিকই, কিন্তু সে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের বিভিন্ন ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। তখনকার পরিস্থিতি এরূপ ছিল যে সর্বাঙ্গে ব্যথা তো ঔষধ দিব কোথা। তেমন একটি উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে মা ও নবজাতকের মৃত্যু। এই মৃত্যু হার কমাতে আমাদের প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। 3টি ক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন, যা পূর্বে আমার প্রথম বক্তা বলে গিয়েছেন। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন যে আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল, ক্লিনিক ইত্যাদি থাকার পরেও 24 ঘন্টার জরুরি বিভাগে 24 ঘন্টা কিন্তু ডাক্তার পাওয়া যাচ্ছে না। মাননীয় সভাপতি, আমাদের 3 নম্বর ক্ষেত্রটি হচ্ছে সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা বলতে আসলে আমরা কি বুঝি? সামাজিক নিরাপত্তা বলতে বুঝি অসুস্থতা, বেকারত্ব, উপার্জনকারীর মৃত্যু, বার্ধক্য কিংবা নির্ভরশীলতা, অক্ষমতা এবং দুর্ঘটনা ইত্যাদি। যখন ব্যক্তি তার নিজের চেষ্টায় মোকাবিলা করতে পারে না, তখনই আমাদের সরকারের সাহায্য প্রয়োজন। মাননীয় সভাপতি, তারা বলতে চাইছে যে এমন একটি সমাজ, যে সমাজে গণসচেতনতা থাকবে কিন্তু তারা বিশেষ সেবা নিবে না, তারা তখন সামাজিক নিরাপত্তা বাজেটগুলো নিবে না। মাননীয় সভাপতি, এই যে সামাজিক নিরাপত্তার বাজেটগুলো প্রণয়ন করেছেন সরকার, এই সরকার যদি আমাদের এই বাজেটগুলো না দিত তাহলে মা ও নবজাতক কখনোই এই সুবিধাগুলো ভোগ করতে পারতো না। এই সুবিধাগুলো ভোগ করা ছাড়া কেবল গণসচেতনতা নিয়ে কখনোই মা ও নবজাতকের মৃত্যু হার কমিয়ে আনা সম্ভব হতো না। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। বুদ্ধিদীপ্ত বিতার্কিকদের প্রাণবন্ত বিতর্ক আমরা পক্ষের দল এবং বিপক্ষের দল তারা সুন্দরভাবে গুছিয়ে অত্যন্ত শালিত যুক্তি এবং কাউন্টার শালিত যুক্তি দিয়ে এটা খুব উপভোগ্য করেছেন। কখনো প্লেটোর মহান দার্শনিক প্লেটোর উদ্ধৃতি দিয়েছেন, কোনো বিতার্কিক রবীন্দ্রনাথের সেই কবিতার চরণ থেকে উদ্ধৃতি দিয়েছেন। এটাকে খুব হৃদয়গ্রাহী এবং খুব বর্ণাঢ্যভাবে তারা বিতর্ক করেছেন। তবে আমাদের যে আজকের যে মূল যে প্রতিপাদ্য বিষয় সেটা হলো যে মা এবং শিশুর মৃত্যু হার কমিয়ে আনা। আপনারা ইতিমধ্যেই জেনেছেন এই খাতে আমাদের অর্জন অবিস্মরণীয়। সব মিলিয়ে আমরা একটি প্রাণবন্ত এবং খুব বর্ণাঢ্য বিতর্ক আমরা উপভোগ করেছি এবং এই জন্য সকল পক্ষের অংশগ্রহণকারী এবং বিপক্ষের অংশগ্রহণকারী, সৃজনশীল অংশগ্রহণকারী সকলকে আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। এখন আমি প্রাজ্ঞ বিচারক মণ্ডলীর পক্ষ থেকে যে বিষয় বিশেষজ্ঞ ডাক্তার রুবিনা আফরোজকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। সবাই আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম। ছোট্ট ছোট্ট এই কিশোর কিশোরীরা বর্তমান এই বিষয়ের উপর এত সুন্দর করে বিভিন্ন তথ্য যুক্তি খণ্ডন করেছো যে আমরা আসলেই মুগ্ধ। তারপরেও কিছু তো ভালো আর কিছু মন্দ থাকবেই। আজকের বিষয়বস্তু ছিল কেবল গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে মা ও নবজাতকের মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব। আমাদের সবার উদ্দেশ্যে তো মৃত্যু হার কমিয়ে আনা। তোমরা চমৎকারভাবে মায়ের মৃত্যুর কারণ বলেছো, নবজাতকের মৃত্যুর কারণও বলেছো, বিভিন্ন তথ্য দিয়েছো, কত সালে ছিল, কত সালে কত ছিল, এবং প্রতিটা তথ্য অন্তত এই হারগুলো তোমরা অত্যন্ত সুন্দরভাবে এবং সঠিকভাবে বলেছো। তোমরা যে আসলে এই ব্যাপারটা নিয়ে চিন্তা করেছো তা দেখে আমাদের সবারই ভালো লাগছে।
এবং নিশ্চয়ই অদূর ভবিষ্যতে তোমরা যখন বড় হবে মৃত্যুর হার, মা এবং নবজাতকের মৃত্যুর হার আরো বেশি কমিয়ে আনতে পারবে। তবে বিতর্কের ক্ষেত্রে যেটা বলা হয়, তোমাদের বিতর্ক যখন আমরা বিচার করছি বিভিন্ন পয়েন্টস থাকে, এর মধ্যে উপস্থাপনা, উচ্চারণ, ভাষার ব্যবহার, আমরা সবচেয়ে বেশি গুরুত্ব যেখানে দিই যুক্তির প্রয়োগ ও খণ্ডন। আমার আজকে মনে হয়েছে যুক্তি প্রয়োগ করেছে সুন্দর, খণ্ডন আরেকটু বেশি হলে ভালো হতো। আর মা ও নবজাতকের মৃত্যুহারের জন্য যেমন গণসচেতনতার প্রয়োজন, এবং গণসচেতনতার সৃষ্টি হলেই কিন্তু চিকিৎসা ব্যবস্থা বাড়বে। আমি আবারও তোমাদের পক্ষ এবং বিপক্ষ দুই দলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি চমৎকারভাবে তোমাদের বক্তব্য উপস্থাপন করার জন্য। এতক্ষণ আমরা একটি সৃষ্টিশীল এবং সৃজনী ধর্মী বিতর্ক আমরা উপভোগ করলাম। এবার ফলাফল ঘোষণার পালা। তো আমার প্রাজ্ঞ বিচারক বৃন্দ ফলাফল আমার হাতে পৌঁছে দিয়েছেন। এখন আমি সেই ফলাফল ঘোষণা করছি। আজকে বিজয়ী দল হচ্ছে বিপক্ষে দল কুমিল্লা কালেক্টরেট স্কুল কুমিল্লা, এবং আজকের শ্রেষ্ঠ বক্তা উম্মে সাদিয়া আলম আজকের শ্রেষ্ঠ বক্তা। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই বিতর্ক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সুধী মণ্ডলী, নিশ্চয়ই ভালো লেগেছে আমাদের আজকের এই প্রাণবন্ত বিতর্ক অনুষ্ঠান। ভালো সবকিছুর সাথেই সবসময় রয়েছে বাংলাদেশ টেলিভিশন, এবং ভবিষ্যতেও আমরা থাকবো। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী বিতর্ক অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।